মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আপনাদের পাবলিকের সাথে আমাদেরও মেলামেশা ভালো, তাহলে আপনারা গুলি কেন করলেন? তাহলে গুলি কেন করলেন? দাদা গুলি করছেন, দাদা তো ঝামেলাটা লাগছে। দাদা কেন গুলি করলো তারা? এইভাবে তারা বারবার অনেক কিছু করে। তার ছেলের বাবা একটা সৎ লোক, কেন তারা গুলি করলো? গুলিতে এত সস্তা নাকি? আমরা এই বিচারটা আমরা চাই। আমি ঘাস কাটতে গেছিলাম ভুট্টা বাড়ি, আমি জিরো লাইনে বাংলাদেশে কাটতেছি। তো একটা মহিলা আসি বলতেছে যে আমাকে ভুট্টা দাও তো। আমি কইছি ভুট্টা নিয়ে কি করবে? ভারতের মহিলা বললাম যে ভুট্টা কি করবেন? বিএসএফ ছবি খাবে। তা আমি বললাম যে আমি ভুট্টা দিতে পারবো না, আপনারা যদি খাইতে ইচ্ছুক হয় তা আপনারা ওদিকে সিঁড়ি নিয়ে যান, যয়টা লাগে তয়টা নিয়ে যান, আমি ভুট্টা ছিঁড়াইতে পারবো না। আমি ওই কথা বলিয়া আমি পিছে আসিয়া আবার ঘাস কাটতেছি। আমি ঘাস কাটিতে এদিকে খালি ঘাস আমার কাটা হয়ে গেছে। এমন টাইমে ওই ছেলেটাকে ভুট্টা ওদিকে গেল, ওই ছেলেটা যে আর সজি নেলেবার ধরছে, ওনাকে ওদিকে ডাক দিল যে আমাকে ভুট্টা আনি দেন তো। ছেলেটা দৌড়ি যা কয়টা ভুট্টা সিঁড়ি আনে তার কাছে নিয়ে যা। উনিও জিরো লাইনে, ইনি বাংলাদেশে ভোটারে আর উনি ভারতের ভোটারে। ভুট্টা দিতে হাত বাড়াইতে উনি গুলি করে দিয়ে দিছে ছেলেটা। ওই অবৈধ জুলাই আদেশ উপর ভিত্তি করে এখন যেটা প্রথম থেকেই অবৈধ ভয়। সালাউদ্দিন শহরের বাচ্চা খানকির বুলা, তুই রেডি থাইস, তোরে কুত্তা বিড়ানি এবং খানকির বুলা। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন সমস্ত বাঙালি মুসলমানদেরকে উনি বর্ডারে পুশব্যাক করবেন। দাদা, আপনি এটা করার দরকার নাই, কারণ আমাদের যে ওখানে এই শেখ হাসিনার সহ মোটামুটি ২-২.৫ হাজার নেতাকর্মী আছে। আগে ওদের এই চালানটা পাঠান, আমরা দরকার হলে প্লেন পাঠাবো, আপনি ওই চালানটা পাঠিয়ে দেন। আর হাদিকে হত্যা যে করেছে রাসেল, ওই রাসেল গংদেরকে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। ভারতকে কে ঠেঙ্গায় না। আপনারা নেতারা ভারতকে ভয় দেখেন কেন? আমরা যদি কিছু করি তাহলে ইন্ডিয়া নাকি আমাদেরকে হামলা করবে। আরে ভাই, এটা গ্লোবালাইজেশনের যুগ, ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছোড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলাবো। আপনারা জানেন, ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয়, ইন্ডিয়াকে 7টা রাষ্ট্র হারাইতে হবে। কাশ্মীর, সেভেন সিস্টার্স, ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আপনারা কথায় কথায় ভয় দেখাবেন না বাংলাদেশকে, কথা বুঝতে পেরেছেন? আমরা ইন্ডিয়াকে ডরাই না। আমরা 16 কোটি 20 কোটি স্বাধীন জনতা। আমরা যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য, ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে ছোট ছোট শিশুরা যেখানে আত্মত্যাগ করেছে, সেখানে ইন্ডিয়াকে ভয়ের কিছু নাই। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আসেন সকলে হাদির মতো জজবা এবং প্রকৃত স্বাধীন এবং সার্বভৌমত্বকে আমরা বুকে লালন করি। যারা আজকে ৭১-এর চেতনার নামে দেশটাকে বিভক্ত করতেছেন, ভাই পৃথিবীর অনেক দেশই তো স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে লোক থাকে, পরবর্তীতে সবাই মিলে দেশটাকে গড়ে। আজকে সিঙ্গাপুর ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে, তাই বলে কি সিঙ্গাপুর তাদের সাথে সংযোগ রাখে নাই? আজকে সেখানে দেখেছেন একমাত্র বাংলাদেশটাকে এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে। আমাদের চতুর্পাশে যে শকুনরা আছে, এরা এখানে এসে যেমনি ইচ্ছা সেমনি কাজ করে যায়। আমাদের আত্মমর্যাদা কোথায় গেছে? ওখান থেকে ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের পিলখানা হত্যাকাণ্ড ঘটায় যায়, ইন্ডিয়া থেকে কিলার এসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায়, ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের ছাত্রদেরকে হত্যা করে যায়। তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধু হয় কিভাবে? আমাদের কি কোনো আত্মমর্যাদা নাই? আমরা কি এতটা নির্লজ্জ হয়ে গেছি? হ্যাঁ, আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি। ভারত থেকে কিলার আসে, ভারতের এজেন্সিগুলো আমাদের বাহিনীগুলোতে থাকে, তারা এখন সক্রিয়। 5 আগস্টের পরে যেই নীতিটা হওয়ার দরকার ছিল সেটা আমরা গ্রহণ করি নাই। আজকে আমাদের এখানে স্বৈরাচার এবং তাদের দোষরা এখনই হয়ে গেছে। এই দেশে সবচেয়ে বড় ব্যর্থ হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা জুলাইয়ের যে আন্দোলনটা সকলে মিলে করেছিলাম, ওই আন্দোলন অনুযায়ী স্বৈরাচার এবং তার দোষরদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি নাই। কথা বুঝতে পেরেছেন? এখনো কোনো কার্যকরী ভূমিকা আমরা নিতে পারি
পারি না। বিচার বিভাগে দুইটা দল হয়ে গেছে, বাহিনীগুলোতে দুইটা দল হয়ে গেছে, সাংবাদিকদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। আরে বাপ রে বাপ, আরে ভাই এই সব আমরা তো সবাই যদি দেশটাকে ভালোবাসি, তাহলে হাদি প্রকৃতভাবে দেশের স্বাধীনতা বুঝতে পেরেছিলেন? হাদি বুঝতে পেরেছিলেন স্বাধীনতা কাকে বলে? আমরা স্বাধীন হই নাই, আমরা স্বাধীন হই নাই। হাদি বুঝতে পেরেছিলেন যে সীমান্তে ফেলানি ঝুলে থাকলে এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন আমাদের সেনা অফিসারদের হত্যা করা হলে এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন শাপলা চত্বর গণহত্যা এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন জুলাই 3000 শহীদের যেই আত্মত্যাগ, এটাকে যদি ধরে না রাখতে পারে এটা পরাধীনতা। হাদি বুঝতে পেরেছিলেন এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে যারা কাজ করে এটা আসল পরাধীনতা, এটা কোনো স্বাধীনতা নয়, এটা স্বাধীনতা নয়। ভারতকে চিনতে পেরেছে প্রতিবেশী সকল রাষ্ট্র। মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে বাঁচতেছে। নেপাল ভারতকে গুনেও না। আমরা কি নেপালের চাইতে দুর্বল? আমরা কি বার্মার আমরা কি ভুটানের চাইতে দুর্বল? ভারতকে কে ঠেঙ্গায় না? আপনারা নেতারা ভারতের কে ভয় দেখেন কেন? সাংবাদিক কামাল বলে, ওর নাম কি, মাসুদ কামাল, ওটাকে ভারতের বিপক্ষে কথা বলো হাসানাত আব্দুল্লাহ। ভারত যদি কিছু, ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, 7 সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না, এত সোজা না। এই জন্য আবার বলতেছি, স্বাধীনতা হাদি বুঝেছিলেন, আপনারা স্বাধীনতাকে বুঝেন। আপনারা ক্ষমতার জন্য ভারতের নেতাদের সামনে মাথা নোয়ায় থাকেন। নেপাল ভারতকে গুনো না, আমরা কেন গুনবো? পৃথিবীর 4-5টা রাষ্ট্র থাকলেই কি তাদেরকে গুনতে হবে? এটা গ্লোবালাইজেশনের যুগ, কথা মনে রাখবেন। অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র, তাতে কি হয়েছে? এখনো তারা রাস্তা পায়খানা করেন। কাতারের মতো ছোট রাষ্ট্র ভারতকে গুনে না। তারিকার খালাতুল লাথি মেরে ফেলে দিলে পথে বসতে হবে ভিক্ষার থাল নিয়ে। ওই কাতার আমাদের সাথে আছে, সমগ্র আরব বিশ্ব আমাদের সাথে আছে, মুসলিম বিশ্ব আমাদের সাথে আছে। আজকে কাদের কারণে ভারতের সাথে আমাদের মাথা নোয়ানো থাকতে হয়? ইরানের যখন বিপ্লব হলো, 80 দিনের মাথায় বিপ্লবী রেভলিউশনারি গার্ড গঠন হয়েছে। সিআই এজেন্ট গুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, প্রকাশ্য ফায়ারিং স্কোয়াডের জেনারেল গুলোকে। এরপরে ইসরায়েলের যে ইগুলো ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা আজকে এখান থেকে শপথ নেই, হাদি নামের বিপ্লবী হাদি ব্রিগেড গঠন করা হবে। গঠন করার জন্য স্বাধীনতা শুধু একটা পতাকা না, স্বাধীনতা হলো আমার মৌলিক অধিকার, আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব। এটাই করার জন্য মনে রাখবেন, 71-এর চেতনার নামে যারা ভারতকে এখানে স্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছেন না, জীবনও পারবেন না। এখানে শিক্ষার্থীরা যারা এখানে মেইন গেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা এসে বিক্ষোভ করছেন, এবং সেই বিক্ষোভের মূল কারণ কিন্তু আবারও আমরা দেখছি তাদের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, এবং সেই মূল ফটকটি ভেঙে কিন্তু ইডেন মহিলা কলেজের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেই বিক্ষোভ কিন্তু তারা মূল ফটকের দরজা ভেঙে কিন্তু তারা বের হয়ে এসেছেন, এবং সেই মূল ফটকের সামনেই কিন্তু তারা বিক্ষোভ করছেন, এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু ইডেন মহিলা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সেই গেট ভেঙে কিন্তু বাইরে চলে এসেছেন, এবং মধ্যরাতে একটি ব্যানার কিন্তু তারা এই মুহূর্তে আগুন দিচ্ছেন। এবং আগামী 5 বছরে নেপাল হবে এশিয়ার সুইজারল্যান্ড, লিখে রাখেন। তাদের সরকার এসে প্রথমে যে জিনিসটা করেছে, শিক্ষা, সব প্রাইভেট স্কুল বন্ধ, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবার ছেলেমেয়েরা এই সরকারি স্কুলে লেখাপড়া করবে। সাধারণ জনগণ যে স্কুলে যাইবে, মন্ত্রী মিনিস্টারের ছেলেমেয়েরাও সেই স্কুলে যাইবে। এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। 2 নম্বর, ইন্ডিয়াকে কি বলেছে জানেন? আপনারা পাসপোর্ট ছাড়া এই দেশে ঢুকতেন, সেটা এখন থেকে বন্ধ। নেপালে কোনো ভিআইপি কালচার থাকবে না, এয়ারপোর্ট থেকে রাস্তা সবাই সমান, জনগণ যেভাবে প্রধানমন্ত্রীও সেখানে, সবার সমান অধিকার এখানে। স্বাস্থ্যমন্ত্রী নিজের বউকে চাকরি দিয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী চাকরি খেয়ে ফেলছে। আগের সরকারে যত দুর্নীতিবাজ এমপি মন্ত্রী ছিলেন সবার সম্পদ বাজেয়াপ্ত করে বলেছে এই সম্পদগুলো আবার জনগণের কাছে বিলিয়ে দেওয়া হবে। এই হচ্ছে ওদের সরকার। আমরা এখন বাংলাদেশের সরকার নেপাল থেকে গিয়ে বিদ্যুৎ কিনবে। মাইঙ্গার পুত্রা, তোমরা কবে টিকবি? তোরা তো সব জায়গা দখল করে নিছিস, এখন বাচ্চাদেরও প্রতিবন্ধী বানাইতেছিস। 3 দিন থাকবে সরাসরি ক্লাস আর 3 দিন থাকবে অনলাইনে। বাচ্চাদের কি শিখাবি তোরা? এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তোদের ছেলেমেয়েরা লেখাপড়ায়
ইংল্যান্ড আমেরিকাতে, আর সাধারণ জনগণ ঠিকমতো লেখাপড়ার বাচ্চারা লেখাপড়ার সুযোগ পায় না। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দুর্নীতিবাজ সব জায়গায় স্বজনপ্রীতি, সব জায়গা দখল করে নিয়েছে। ক্রিকেট বোর্ডে দেখেন সব মাইঙ্গার পুত্রের ছেলে সন্তান দিয়ে বসায় আছে। এই দেশে মানে যোগ্য মানুষ কোথায় যাবে? সব জায়গায় ছান্দাবাজি। যেখানে যেখানে আওয়ামী লীগ দখল করে বসছিল এখন সব বিএনপি দখল করে বসেছে। এই দেশ কেমনে চেঞ্জ হবে রে ভাই? আমরা মানুষই ঠিক নাই। এই যে উপদেষ্টা কয়েকটা বনেছিল, ছাত্র উপদেষ্টা সব সুধীর ভাইরা টাকা বানায় মাইঙ্গার পুত্রা বসেছিল, দেশের জন্য কিছু করতে পারে না, কারণ নিজেদের লোভ সামলাইতে পারে না খান কি ছেলে। তাহলে এই দেশ কেমনে আগাবে? তো সব জায়গায় ইস্যুর এই দেশের চেঞ্জেস জীবনে আসবে না রে ভাই। এই নেপালে গিয়ে পর্যন্ত জাতীয় সরকার না হবে, আজকে আপনাদেরকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, এই বাংলাদেশের মাটিতে কোনো ফেরেশতা আসলে দেশ চালাইতে পারবে না। এখন ওই যে আমার ভাই নাজিম ভাই বলে যে ভাই এটা কবে, ওনার ইমানের জোর কম, এই জন্য বলে কবে। হাসিনাই যে বলাইছে 5ই আগস্ট, হাসিনা কিন্তু 4 আগস্টও জানতো না। তাই তারেক এই যে বিদেশি পাসপোর্ট লয়ে দেশের প্রধানমন্ত্রী, ওই যে আমার মোবাইলে ডকুমেন্ট আছে, ওই যে আমার মোবাইলে, ওই যে চুপ্প বাটপার বিদেশি পাসপোর্ট লয়ে মনে করেন দেশের রাষ্ট্রপতি, এটা কেমনে হয়? এই কথা তো আপনারা কেউ কন না, খালি কোন দুচ্ছুদ্রি কইতে। আমি আর স্টোর জন্য আমি রাজি আছি। আমাকে এই প্রকাশ্য জনসভায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি ঘোষণা দিব যে তুমি ব্রিটিশ পাসপোর্টটা সাবমিট করো জনসমক্ষে, তারপরে তুমি জাতির কাছে ক্ষমা চাও। তুমি কেমনে এই চেয়ার আসো? বাংলাদেশের সংবিধানের কোন আইনে এটা অ্যালাউ করে? এইটা একটা নাটক তামাশার দেশ। নিজের পরিবারকে শুদ্ধ করেন, নিজের আত্মীয় স্বজনকে শুদ্ধ করেন, নিজের পাড়া প্রতিবেশীকে শুদ্ধ করেন, নিজের পরিচিত জনকে যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘৃণা করেন। যদি এই সহি নিয়তটা আপনারা মনে প্রাণে করতে পারেন যে আজকে আমার ছেলের অপরাধের জন্য আমার ছেলেকে ঘর থেকে বের করে দিব, আমার বউর অপরাধের জন্য আমার প্রিয়তম স্ত্রীকে ঘর থেকে বের করে দিব, তাইলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। আর এই সহি নিয়তে যদি দেশ চালাইতে হয়, তাইলে কোনো দলের আনুগত্য, কোনো একক দলের নেতৃত্বে এই দেশ পরিচালনা করা সম্ভব না। কারণ আপনি যদি বিএনপির নেতৃত্বে দেশ চলে, ওই জামাত 11 দলীয় জোট লইয়া রাস্তা গিয়ে নেন না, হাউ কাউ মাও মিছিল স্লোগান করব। আবার আওয়ামী লীগ বিএনপি মিলে গেল, এরা মিছিল স্লোগান করব। আবার জামাত ক্ষমতা আইলে আবার আমরা কমু রাজাকার, কি কমু কি না? তার এই কথাগুলি যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এই দেশ ওই দক্ষিণ এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর তো দূরের কথা, মালয়েশিয়া, ভিয়েতনামের কাছেও পৌঁছাইতে পারবে না। তাহলে এই স্বাধীনতার 55 বছর পরে আগে নিজের বিবেককে প্রশ্ন করেন, কারণ বিবেকের উপরে কোনো আদালত নাই। জামাতের লোকে বলছিলাম গত 1 সপ্তাহ আগে, তা আমি বললাম ইসলামী আন্দোলনের লোকে একটু মিলজিল করিয়া, মানে আপনারা এখন না একটু অসুবিধা কি কয়, এরা মুনাফেক। তাই আমি আবার ওই ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী আতাউরের কাছে গেলাম যে ভাই আপনার অপিনিয়ন কি? ওই আলাদা মুনাফেক। এখন এই যে মানে একজন আরেকজনের মুনাফেক কইতে আছে, এগুলি কিন্তু খুব সহজ কাজ না, এটা জটিল কাজ। সবাইকে এক টেবিলে বসানো, রাজি করানো খুব কঠিন কাজ। আর তারেক জিয়া তো এখন মনে করেন যে হাওয়ার উপরে আসছে। হ্যাঁ, ও জোবাইদার আমার অবশ্য পছন্দ। হ্যাঁ, জোবাইদার আমার পছন্দ, কারণ আমি ছোটোবেলার থেকে তারে দেখছি। আমার পাশের বাসা, মাহবুব আলী খানের মেয়ে, তার মাও খুব ভালো, সে মেয়েটাও ব্রিলিয়ান্ট ছিল। তবে তারেক জিয়ার মায়ের যে ভাবসাব নমুনা, এইটা আমার কাছে ভালো লাগে না। 1947 সালে 14ই আগস্ট যদি এই দেশ পাকিস্তান না হতো, কিয়ামত পর্যন্ত এই দেশ বাংলাদেশ হতো না। আপনাদের চ্যালেঞ্জ করে দিচ্ছি, সেটা ছিল প্রথম স্বাধীনতা। আপনি স্বীকার করেন আর না করেন, ইতিহাসটাই বলে সেই স্বাধীনতা আমাদের দেশের, এই দেশের মানুষেরাই নেতারি এনেছিলেন, বাইরের কেউ আনেননি। সেইটাকে আপনারা অস্বীকার করেন। সেটা ছিল প্রথম স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা ছিল 1971 সালে, যদি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেদিন যুদ্ধ না করত, সেই সময় এই দেশ পরাধীন হয়ে যেত, ইন্ডিয়া এই দেশটা দখল করত। আর তৃতীয় স্বাধীনতা হলো 5 আগস্ট। দ্বিতীয় নয়। আমার যুক্তি যদি আপনারা অপনোদন করতে পারেন আমি মেনে নেব।